একদিনের মধ্যেই সমুদ্র, জঙ্গল, মন্দির, নির্জন বিচ আর সূর্যাস্ত সব কিছু একসাথে উপভোগ করতে চান, কিন্তু হাতের সময় যাতায়াত নিয়ে মাত্র 2 দিন? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। ঘরের কাছে এই সব কিছু পাবেন বকখালিতে। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার পথ, আর তারপর শুরু হয় শহুরে কোলাহল ছাড়িয়ে শান্ত নিরিবিলি পরিবেশে মোড়া এক অন্যরকম পৃথিবী। যদি ভাবেন বকখালিতে শুধুই সমুদ্র আছে, তাহলে এই পুরো ভিডিওটা আপনার ধারণা পুরো বদলে দেবে। আজ আপনাদেরকে দেখাবো বকখালির এমন সব জায়গা, যে জায়গাগুলো প্রায় 90% পর্যটকই মিস করে যান। দেখুন তো এই সব জায়গাগুলো বকখালি ঘুরতে এসে আপনার দেখা আছে কিনা। বকখালি যাবার জন্য আমরা শিয়ালদহ থেকে সকাল 7:14 নামখানা লোকালে উঠেছিলাম। সকালের শান্ত পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে সামনের দিকে। প্রায় ঘন্টা 3 ট্রেনে কাটিয়ে ঠিক সকাল 10:20 নামখানা স্টেশনে নেমে পড়লাম। বার্গেনিং করে 350 টাকায় টোটো রিজার্ভ করে বকখালির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। চারদিকে খোলা প্রকৃতির মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আধ ঘন্টার মতো পথ আসার পর আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আমাদের এই নন এসি রুমটা ভাড়া পড়েছে মাত্র 300 টাকা। এখন বর্ষার সময়, তাই এসির প্রয়োজন হয় না। রুমে ঢুকে ফ্রেশ হয়ে আধ ঘন্টা বিশ্রাম করেই বেরিয়ে পড়লাম বকখালির সমুদ্র দেখার জন্য। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম সামনের দিকে। বেশ কিছুটা পথ আসার পর আমরা প্রথমেই একটা খাড়ির সামনে এসে দাঁড়ালাম। এই ক্যানেলের জল পেরিয়ে তারপর কিন্তু আমাদেরকে বকখালির সমুদ্রের জলের কাছে যেতে হবে। আজ এমন সুন্দর মেঘলা ওয়েদারে চারদিকের পরিবেশটা বেশ মায়াবী লাগছে। তবে আমরা সমুদ্রে যাবার আগে যাব এখানকার প্রাচীন বনদেবী মন্দির ঘুরতে। সেই জন্যই ক্যানেলের পাশে রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। বালিয়াড়ি দিয়ে সোজা কিছুটা আসার পর এবারে কিন্তু আমরা এই বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে যাব। ঢুকে পড়লাম ঝাউবনের মধ্যে। এদিকে লোকবসতি নেই, তাই পরিবেশটায় বেশ নিস্তব্ধতা বিরাজ করছে। লোকবিহীন রাস্তা দিয়ে পাখিদের ডাক শুনতে শুনতে এগিয়ে চললাম মন্দিরের দিকে। কিছুটা এগিয়ে আসার পর আমরা দূর থেকেই পুজোর মন্ত্রপাঠ শুনতে পেলাম। চারদিকে জঙ্গল ঘেরা পরিবেশের মধ্যেই ছোট্ট এই বনদেবীর মন্দির অবস্থিত। পুরোহিত মশাইয়ের মন্ত্রপাঠ শুনতে শুনতে চলে এলাম মন্দিরের গর্ভগৃহের কাছে। গর্ভ মন্দিরের বেদিতে মাঝখানে বনদেবী ও তার দুপাশে অন্য দেবী শক্তি পূজিত হচ্ছে। পুরোহিত মশাই পুজোয় ব্যস্ত থাকায় বাকি দেবীদের সম্পর্কে জানা হলো না। মায়েদের প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। মন্দিরের চারপাশের বাতাসে দারুণ এক পবিত্রতা ছড়িয়ে আছে। গর্ভ মন্দির সহ মন্দির চত্বর ভালোভাবে দেখে এবারে বেরিয়ে পড়লাম। আবারও বালিয়াড়ি দিয়ে হাঁটতে হাঁটতে এবারে আমরা চলে এলাম বকখালি সমুদ্রে যাবার জন্য। পায়ে পায়ে খাড়ির জল পেরিয়ে এবারে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এখানে জল কিন্তু খুব বেশি না, তাই অল্প সময়ের মধ্যেই সহজে আমরা পার হয়ে চলে এলাম। আমাদের সামনে অনেকেই এমন সুন্দর পরিবেশে আনন্দে আত্মহারা হয়ে ছুটে চলেছে। সামনে বিশাল বালুকাময় অঞ্চল। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম সামনের দিকে। কিছুটা হেঁটে এগিয়ে আসার পর ওই যে দূর থেকেই সমুদ্র দেখা যাচ্ছে। আমিও মনের মধ্যে তাড়াতাড়ি সমুদ্রের কাছে যাওয়ার একটা উত্তেজনা অনুভব করায় যতটা সম্ভব বড় বড় স্টেপ ফেলে এগোতে লাগলাম।
চলে এলাম একদম জলের কাছে। মেঘলা ওয়েদারে হাওয়া থাকায় সমুদ্রের জলে বেশ ঢেউ আছে। একের পর এক ঢেউ ছুটে এসে আছড়ে পড়ছে তীরে। বেশ সুন্দর লাগছে ঢেউগুলো দেখতে। সমুদ্রের জলে আরও বেশি মজা নিতে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে এলাম, যাতে সমুদ্রের ঢেউ ছুঁয়ে যায় আমাকে। তবে খেয়াল করলাম তুলনামূলক কম সংখ্যক মানুষ স্নানে নেমেছে। তবে অনেকেই স্নানের জন্য তৈরি হয়ে এসেছে দেখতে পাচ্ছি। জলে লোকজন কম থাকায় আমিও বেশি দূর এগাতে সাহস পেলাম না। আমার তো বকখালি সমুদ্রের কাছে এসে দারুণ ভালো লাগছে। দীঘা পুরী সমুদ্রে অনেক মজা, অনেক আনন্দ, এটা কিন্তু ঠিক। তবে এখানকার সমুদ্রের ঢেউয়ে আনন্দও কিন্তু কিছু কম হচ্ছে না, বরং লোকজনের উপচে পড়া ভিড় না থাকায় সমুদ্রকে নিজের মতো করে অনুভব করতে পারা যায়। তবে আরও বেশি ভালো লাগছে সকলের অ্যাক্টিভিটিস দেখে। স্নানের চেয়ে সকলে ফটোশ্যুট করতেই বেশি ব্যস্ত দেখলাম। এবারে কিন্তু ফেরার পালা, তাই ফিরে চললাম এবার বালিয়াড়ির দিকে। আবার বালিয়াড়ি পেরিয়ে তারপর ক্যানেলের জল পেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম হোটেলে। আবার বিকেল 4টেয় বেরাবার কথা, কারণ 4টের সময় টোটো বলা আছে সাইট সিনে নিয়ে যাবার জন্য। হোটেলের মধ্যে খাওয়া দাওয়া সেরে অনেকটা সময় বিশ্রাম নিলাম। 4টের মধ্যেই টোটো চলে আসতেই বেরিয়ে পড়লাম। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে চলেছি প্রথমে হেনরি আইল্যান্ড দেখতে। আমাদের হোটেল থেকে দূরত্ব মাত্র 5 কিলোমিটার। মিনিট 15-র মধ্যেই চলে এলাম হেনরি আইল্যান্ডের গেটে। গেটের পাশে টিকিট কাউন্টার আছে। 10 টাকা করে প্রত্যেকের টিকিট কেটে টোটো করে এগিয়ে চললাম আইল্যান্ডের দিকে। যাবার পথে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু যাত্রী নিবাস। এগুলো অনলাইন বুকিং করেও আসা যায়, আবার এখানে এসেও অফিসে কথাবার্তা বলেও বুকিং করা যায়। গাছপালা ঘেরা রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে চললাম আইল্যান্ডের দিকে। এখানেও কিন্তু অনেক মাছের ভেড়ি আছে দেখতে পাচ্ছি, সাথে ম্যানগ্রোভ ও হেতাল গাছ তো আছেই। টোটো করে বেশ কিছুটা সামনের দিকে আসার পর টোটো থেকে আমরা নেমে পড়লাম, কারণ এবারে বাকি পথটা আমাদেরকে হেঁটে যেতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলেছি সি বিচের দিকে। এখান থেকে হেনরি আইল্যান্ড বিচে যাওয়ার জন্য অনেকটা পথ কিন্তু এগিয়ে যেতে হয়। এমন নিরিবিলি পরিবেশের পথ চলতে বেশ ভালো লাগছে আমাদের। জঙ্গলের পরিবেশ হলেও রাস্তাঘাট কিন্তু বেশ সুন্দর। কোথাও বাঁধানো রাস্তা, আবার কোথাও পুলের ওপর সুন্দর ব্রিজ করে দেওয়া। অনেকটা পথ হেঁটে এসে অবশেষে পৌঁছে গেলাম সি বিচে। এখানে এসে দেখলাম আমাদের মতো অনেক পর্যটকই হেনরি আইল্যান্ড সি বিচ দেখতে এসেছে। একদম শান্ত সি বিচে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছে। দেখলাম এই বিচে ঢেউগুলো শান্তভাবে বালিয়াড়িতে আছড়ে পড়ছে। বেশ কিছুক্ষণ এখানে বসে থাকলাম। নিরিবিলি ও শান্ত পরিবেশে এই জায়গাটায় এসে খুব ভালো লাগছে। একসময় টোটো ড্রাইভার দাদার ফোন পেয়ে ফিরে চললাম টোটোর দিকে। পথে চলতে চলতে ড্রাইভার দাদা জানালেন এবারে কিন্তু আমাদের গন্তব্য ফ্রেজারগঞ্জের জেটি ঘাট।
আবার সুন্দর রাস্তা ধরে গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে অনেকটা পথ আসার পর আমরা চলে এলাম ফ্রেজারগঞ্জের জেটি ঘাটে। টিকিট কাউন্টারের কাছে এসে নামলাম এবং সবার জন্য 10 টাকা করে টিকিট কেটে নিলাম। এবারে বাঁধানো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম জেটি ঘাটে। ঘাটে এসে দেখলাম বেশ কয়েকটা ট্রলার দাঁড়িয়ে আছে। এই ট্রলারগুলো কিন্তু মাছ ধরতে যায়। কি বড় বড় ট্রলারগুলো! 5 ঘন্টা ঘুরবে। জেটি ঘাটে কিছুটা হাঁটতে হাঁটতে এগিয়ে এসে দেখলাম এই জায়গাতে ট্রলারে আনার মাছের নিলাম কেন্দ্র রয়েছে। জেটি ঘাটটায় তেমন বেশি কিছু দেখার নেই, তাই খুব তাড়াতাড়ি টোটোর কাছে চলে এলাম। এবারে বিকেলে শান্ত পরিবেশ দিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। কিছুক্ষণের মধ্যে চলে এলাম কার্গিল বিচে। বকখালিতে সমুদ্রের মেন আকর্ষণ, তাই দর্শনীয় জায়গাগুলো বলতে বিভিন্ন নামে বিচগুলোতে এলে ভিন্ন ভিন্ন পরিবেশ দেখতে পাওয়া যায়। এই কার্গিল বিচটা বেশ পরিচিত। চলুন সমুদ্র তীরবর্তী স্থানটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এখানকার ঢেউগুলো কিন্তু বেশ চঞ্চল, গর্জনও আছে বেশ ভালো। কিছুক্ষণ বিচটায় ঘুরে দেখলাম। অনেক পর্যটক এসেছে এখানে, কেউ বসে আছে তো কেউ ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমাদের মতো। বেশ ভালো লাগলো কিন্তু এই কার্গিল বিচের পরিবেশটা। কিছুক্ষণ পর আবারও টোটো করে এগিয়ে চললাম। ও, আপনাদের তো বলাই হয়নি, এই যে টোটো ড্রাইভার দাদা আমাদেরকে ঘুরে দেখাচ্ছেন এই সব কিছু, এর জন্য টোটো ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 400 টাকা। এবারে কিন্তু আমরা চলে এসেছি অ্যান্ড্রু ফ্রেজারের বাড়ি দেখতে। এটা একটা ঐতিহাসিক দর্শনীয় স্থান। চলে এলাম বকখালি অঞ্চলের এই ফ্রেজারগঞ্জের উৎপত্তি হয়েছে যার জন্য, সেই অ্যান্ড্রু ফ্রেজারের বাড়ির সামনে। তার বাড়িটা আজকে কিন্তু সামনেই রয়েছে ধ্বংসপ্রাপ্ত অবস্থায়। সিঁড়ি দিয়ে এবারে চলে এলাম সমুদ্রের কাছে। স্যার অ্যান্ড্রু ফ্রেজার ছিলেন ব্রিটিশ আমলের বাংলা লেফটেন্যান্ট গভর্নর। 20 শতাব্দীর শুরুতেই তিনি বকখালির এই অঞ্চলের সমুদ্র সৈকতে মুগ্ধ হন। পরবর্তীকালে এখানেই তার বাসভবন ও বিশ্রাম কেন্দ্র গড়ে তোলেন, যা ফ্রেজার হাউস বা ফোর্ট ফ্রেজার নামেও পরিচিত। তার নাম থেকেই কিন্তু এই অঞ্চলের নাম হয়েছে ফ্রেজারগঞ্জ। বর্তমানে তার বাড়িটার এই ভগ্নদশা দেখে একটু খারাপ লাগলো বটে। সমুদ্রের ঠান্ডা হাওয়া এসে লাগছে গায়ে। সমুদ্রের ঢেউ দেখতে বরাবরই ভালোবাসি, আর এখনও ভালো লাগছে। অনেকেই কিন্তু দেখতে এসেছে এই বিচ। এদের মতো আমারও বেশ কিছুটা সময় থাকার ইচ্ছা ছিল এখানে, কিন্তু সন্ধে হয়ে আসছে, তাই আবার ফিরে চলার পালা। ইটের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম টোটোর কাছে। টোটো করে চলে এলাম রাতের বকখালি সি বিচের কাছে। যে কোনো সমুদ্র তীরবর্তী অঞ্চলে এই রাতের সি বিচ কিন্তু দারুণ আকর্ষণীয়। দুধারের দোকানপাট দেখতে দেখতে এগিয়ে চললাম। সমুদ্র সৈকতের বিচে এইসব দোকানপাট ঘুরে ঘুরে দেখতে আমার বেশ ভালো লাগে। হাঁটতে হাঁটতে চলে এলাম একদম সমুদ্রের কাছে, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, তাই চলে এলাম আবার দোকানপাটের কাছে। দেখলাম এখানকার বিচের সবচেয়ে বড় আকর্ষণ হলো মাছ ভাজার দোকান। অনেকগুলো মাছের দোকান আছে। সব দোকানগুলোতেই সাথে সাথে মাছ পছন্দ করে দিলেই ভেজে দিচ্ছে। দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখে বুঝলাম এখানে খাওয়ার দাওয়ারের দোকানেই কিন্তু বেশি আছে। সব ধরনের খাবার পাবেন এখানে,
ফুচকা, আইসক্রিম, ঘুগনি সব কিছু পাওয়া যায়। এখানে বেশ কিছুক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর এবারে কিন্তু আমরা চলে এলাম আমাদের হোটেলে। হোটেলে এসে রাতের খাওয়া দাওয়া সেরে চলে এলাম ঘুমোতে। পরের দিন সকাল 8:30 নাগাদ সমুদ্রের টানে এগিয়ে চললাম সেদিকে। আজকে আমাদের ফেরার ট্রেন, তবে হাতে কিছুটা সময় আছে। সেই সময়টুকু নষ্ট না করে সমুদ্রের দিকে এগিয়ে চললাম। ধীরে ধীরে এসে দাঁড়ালাম সেই খাড়ির কাছে। এখানে দাঁড়িয়ে চারপাশের মনোরম পরিবেশটা দেখতে বেশ ভালো লাগছে। গতকালের তুলনায় আজকে কিন্তু খাড়ির জলটা অনেক বেশি বলে মনে হচ্ছে আমার। আমরা 12টার পরেই ট্রেন ধরবো, তাই জল পেরিয়ে আর সমুদ্রের জলের কাছে গেলাম না আজকে। গতকাল একটা জিনিস মিস করে গেছিলাম এখানে। সমুদ্রের কাছে এসে ডাবের জল না খেলে হয়, তাই 60 টাকা দিয়ে সেই ইচ্ছা পূরণও করে নিলাম। দারুণ কাটলো একটা দিন। আপনাদেরকেও বলবো, জীবন যদি কিছুটা ব্রেক চায়, সম্পূর্ণ পিছিয়ে না গিয়ে 1000 টাকার মধ্যেই ঘুরে আসুন বকখালির সমুদ্র সৈকতে। জীবন অনেকটা প্রাণ ফিরে পাবে, এটা বলতে পারি। এবারে হোটেলে এসে সকালের ব্রেকফাস্ট খেয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য। নামখানা থেকে ট্রেন ধরে ফিরে চললাম শিয়ালদহ স্টেশনের দিকে। যাই হোক, আজকের ভিডিও সম্পর্কে আপনাদের নিজস্ব মতামত জানালে খুশি হব। সকলে ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার কয়েকদিনের মধ্যেই। এই যাত্রাতেও আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের পর্ব।